হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জেএন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা হবে, সবাই খুব ভালো মতো ভিডিওটা দেখবে। যাদের কাছে টাইম নেই তারা ভিডিওটিকে সেভ করে রাখো, সেভ করে পরবর্তীকালে দেখবে যখন সময় হবে। এবং তোমাদের যত বন্ধু আছে সবাইকে এই ভিডিওটি তোমরা পাঠিয়ে দেবে। দেখো, কখনোই আমি বলি না যে ভিডিও তোমরা বেশি করে শেয়ার করো, কিন্তু আজকে এই ভিডিওর শুরুতেই বলছি তোমাদের যতজন বন্ধু আছে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন করছে তাদেরকে এই ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করো। এই রকম ভিডিও তুমি কখনো পাবে না ইউটিউবে। তাই সবাইকে বলছি মনোযোগ দিয়ে পুরো কথাগুলো আমার ভালো করে শুনবে। এই যে তোমাদের যে প্রবলেমগুলো থাকে জিএস নিয়ে, এই জিএসের পুরো প্রবলেম আজকে সলভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিএস স্ট্র্যাটেজি আজকে আমরা দেখব। সেটা হচ্ছে কি, এসএসসির বিভিন্ন পরীক্ষা হয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি। সামনে আমাদের জিডি এক্সাম আছে, অনেক ভ্যাকেন্সি আছে। এবার এমটিএসের কথা যদি বলি, দেখো এমটিএস এমন একটা পরীক্ষা হয়ে গেছে, তোমরা সকলেই জানো যে ম্যাথ এবং রিজনিং ওদের যে ওয়েটেজ সেটা কতটা কমিয়ে দিয়েছে। মানে আমি যদি বলি এমটিএসের কথা, তাহলে এমটিএস পুরোটাই এখন ইংলিশ আর জিকের উপরই নির্ভর করে। তুমি যে কোনো পরীক্ষা তুলে ধরো না কেন, সব পরীক্ষায় দেখবে আজকাল কিন্তু জিএসের ওয়েটেজটা বাড়াচ্ছে। কেন? কারণ ভ্যাকেন্সি কম, স্টুডেন্টস বেশি ফর্ম ফিল আপ করছে। এবার স্টুডেন্টসকে যদি তোমার বেশি এলিমিনেট করতে, তাহলে কীভাবে করবে? তার জন্য জিএস তোমার অস্ত্র। কারণ কি, তোমরা তো জিএস পড়তে চাও না, তার জন্য জিএসেই তোমাদেরকে এখানে ফেল করাতে হবে, জিএসেই তোমাদেরকে ছাঁকনি দিয়ে তুলতে হবে। তো যারা জিএস পড়বে তাদের সিলেকশন হবে, যারা জিএস পড়বে না তাদের সিলেকশন হবে না। ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে কোনো এক্সামে বলো, জিকের ওয়েটেজ কিন্তু বেশি। এই যে ফুড এসআই কী দেখলাম আমরা? ম্যাথের জন্য 50 আর জিকের জন্য 50। রিজনিংয়ের কোনো খাওয়াই নেই। তোমরা যেখানে রিজনিংয়ের জন্য পড়ে থাকো, সেখানে রিজনিং করে মাথা খারাপ করো, সেই রিজনিংয়ের কোনো এখানে চিহ্নই পাবে না, ঠিক আছে? তো চলো আজকে জিএসের আমরা ভিডিওটা দেখব। এবার দেখো জিএস, একটা কথা সকলেই বলে দিচ্ছি, জিএস আর হচ্ছে জিএফ, গার্লফ্রেন্ড, ব্যাপারটা অনেকটা একই। আজকে এই দুটা কোরিলেট করে আমরা দেখব, ঠিক আছে? জিএস আর জিএফ। দেখো এই জিএসে আর এই জিএফে, আমাদের যে জিএফ হয় এখানে, দেখো দুইটার মধ্যেই জিটা কমন থাকে, ঠিক আছে? জিটা কমন থাকে। তো তুমি যদি তোমার জিএফকে সময় না দাও, তোমার জিএফ কি তোমার কাছে থাকবে? থাকবে না। সেরকম জিএসকে তুমি যদি সময় না দাও, তোমার জিএস কি তোমাকে সিলেকশন দেবে? দেবে না। খুব ভালো করে কথাটা মনে রাখবে। যদি জিএসকে যদি সময় দাও, তাহলে জিএস তোমাকে চাকরি দিবে। যদি জিএফকে তুমি সময় না দাও, তাহলে জিএফ তোমায় ছেড়ে চলে যাবে। হোয়াই জিএস ইজ সো মাচ ইম্পর্টেন্ট? জিএস কেন ইম্পর্টেন্ট? কারণ যে কথাটা একটু আগে শুরুতে আমরা বললাম, দ্য ওয়েটেজ হ্যাজ বিন ইনক্রিজড ইন নিউ প্যাটার্ন। নিউ প্যাটার্নে তোমরা দেখবে আজকাল নিউ প্যাটার্নের যেমন অঙ্ক আসে, যেমন রিজনিং আসে, চাইনিজ কোডিং, অনেক নতুন নতুন নিয়মের অঙ্ক আসে, সেরকম নতুন নতুন দেখবে তুমি অনেক জিএসও পাচ্ছ। যে জিএসগুলো তুমি হয়তো পড়োই নি, সেরকম টাইপের জিএস কিন্তু কিছু কিছু দিয়ে দেয়। তো নতুন টাইপের জিএস অবশ্যই পরীক্ষায় আসে। এবং যেহেতু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যেহেতু জিএসের ওয়েটেজ বাড়ছে, তার জন্য নতুন নতুন প্যাটার্নে জিএস আসছে। লাল্লু সওয়াল তোমাকে ওই এক দুটাই দিচ্ছে, লাল্লুওয়ালা, তাই না? এইবার জিএস ইজ আ র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর। এই জিএসই তোমাকে ঠিক করবে যে তোমার র্যাঙ্ক কত হবে। তুমি তুমি 1 থেকে 100 মধ্যে টপে থাকবে, নাকি তুমি 10,000 জনের পিছনে থাকবে, না তুমি 1,000 জনের পিছনে থাকবে, নাকি তুমি 1 লাখের পিছনে থাকবে, নাকি তুমি 10 লাখের পিছনে থাকবে, নাকি তুমি 5 লাখের পিছনে থাকবে। জিএসই তোমার কিন্তু র্যাঙ্ক ডিসাইড করবে যে তুমি কতজনের পিছনে থাকবে। কারণ কি, ম্যাথ, রিজনিং, ম্যাথটা তো সবাই করে নেয়, কোনো না কোনোভাবে কষ্ট করে ম্যাথটা করে নেয়। রিজনিং তো সবাই মহাগুরু, রিজনিংয়ে সবাই মহাগুরু, সবাই পায়। ম্যাথও তোমার কষ্ট করে পেয়ে যাবে। তাহলে রামও করছে, যদুও করছে, মধুও করছে, তুমি কি করছো? তাহলে রাম, যদু, মধুই চাকরি নেবে, তুমি কিছুই করতে পারবে না। তুমি কি সেটা চাও? না চাও তোমার তোমার কাছেও চাকরিটা হোক, নাকি সারা জীবন বেরোজগারি থাকবে? এটা তুমি চয়েস করবে, তুমি কি করবে। নেক্সট যদি বলি স্ট্র্যাটেজি ফর জিএস। এবার জিএসের স্ট্র্যাটেজিটা কী হবে, আমরা কিভাবে জিএসটা পড়বো? দেখো, প্রথমে তো তোমাকে যে এক্সামটা তুমি টার্গেট করবে, সেই এক্সামের বেসিক সিলেবাসটা তোমাকে জানতে হবে। সাপোজ তুমি সিজিএল দিচ্ছ, তুমি সিজিএলের বেসিক সিলেবাস দেখবে। তুমি এমটিএস দিচ্ছ, এমটিএসের সিলেবাস দেখবে।
অ্যান্ড সাবজেক্টস ইনক্লুডেড ইন দ্য জিএস, এবং জিএসের মধ্যে কী কী সাবজেক্ট ইনক্লুড করা আছে সেটা তোমাকে জানতে হবে। প্রথমে বেসিক সিলেবাস জানতে হবে এবং কী কী সাবজেক্ট, দেখবে জিএস লেখার পরে ওখানে ওরা জিকে লেখার পরে লিখে দেয় যে এইগুলো তোমাকে পড়তে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, আর্ট অ্যান্ড কালচার, এরকম বিভিন্ন জিনিস তোমাকে পড়তে দেয়। সেই সব জিনিস তোমাকে ভালো করে আগে সিলেবাসটা দেখতে হবে, আগে মাথায় ঢুকিয়ে নাও যে কী কী আছে, তারপরে তারপরে মাঠে নামো। কিছু জানলাম না মাঠে নেমে পড়লাম, তাহলে হবে? সঠিক প্ল্যান দরকার, তাই না? সঠিক ক্রিকেটে দেখো না কী হয়, ক্রিকেটে যখন সবাই নামে প্রত্যেকটা প্লেয়ার কী করে, একে অপরের সাথে কথা বলে, একে অপরের সাথে একটা গোল হয়ে, তাই না, কাঁধে হাত রেখে মিটিং করে। তো সেরকম তোমাকেও তো আগে জানতে হবে। নেক্সট বলেছে কমপ্লিট দ্য হোল সিলেবাস অ্যান্ড ডিভাইস। না, আমি আমার মতো করে পড়বো। স্যার বলেছে বলুক, আমার যতটুকু ইচ্ছা হবে আমি ততটুকু পড়বো। যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে ইউটিউবে চ্যানেলে বলেছে হিস্ট্রির এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র আমি প্রাচীনকালের ইতিহাস পড়বো, বর্তমানকালের ইতিহাস লাগবে না, এগুলো পরীক্ষায় আসবে না। না, ওই স্যার বলেছে এটা লাগবে না, বা বেস্ট 100। স্টুডেন্টসদের মাথায় এখন কি ঢুকে গেছে? রিলস। স্টুডেন্টদের মাথায় কী চলে? রিলস। যে স্যার যত রিলস বানাতে পারবে, যত শর্ট ভিডিও বানাতে পারবে, তার ভিডিও আমি বেশি দেখব। পরীক্ষার আগে কী করব? বেস্ট 100 ভিডিও, বেস্ট 100 ফর জিকে। সারা বছর পড়বো না, পরীক্ষার আগে দেখবো বেস্ট 100, আচ্ছা বেস্ট 25, বেস্ট 50, এইসব ভিডিও আমরা দেখবো জিকের জন্য। তো সারা জীবন বেস্ট করতে করতে চলে যাবে, জীবনে বেস্টের বিও আসবে না পরীক্ষায়। ঠিক আছে? নেক্সট যদি বলি গো থ্রু দ্য প্রিভিয়াস ইয়ার পেপার্স ইন মক ফ্রম। আচ্ছা, তোমাকে প্রিভিয়াস ইয়ারের যে কোনো কোশ্চেন আমরা দিয়ে দিই, বা তুমি যদি ইউটিউবে সার্চ করো, তুমি যদি গুগলে সার্চ করো, প্রিভিয়াস ইয়ারের তুমি যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামের তুমি অবশ্যই জিকেটা পেয়ে যাবে বা কোশ্চেন পেপার পেয়ে যাবে। এবার তখন দেখো, বা মক টেস্টে তুমি যদি দাও, তোমাকে আরও খাটনি কমিয়ে দিয়েছে, তোমার কাছে সব কিছু হাতে দেওয়া আছে, তারপরও তুমি পড়ছো না। তুমি যদি মক টেস্টে যাও, সেই মক টেস্টও প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে। তো সেখানে খুলে দেখো এই যে 25টা বা 30টা বা 20টা প্রশ্ন এসেছে, কোথা থেকে এসেছে, অ্যানালাইসিস করো নিজে, তাহলে তো তুমি বুঝতে পারবে। অ্যানালাইসিসটা করো যে হিস্ট্রি থেকে কয়টা এসেছে, কোন পার্ট থেকে এসেছে, হিস্ট্রির কোন পার্ট থেকে আসলো, কোন চ্যাপ্টার থেকে আসলো, জিওগ্রাফির কোন চ্যাপ্টার থেকে আসলো, ইকোনমিক্সের কোন চ্যাপ্টার থেকে আসলো। এক্সামিনারের অ্যালগোরিদমটা বুঝতে পারবে। এক্সামিনারের অ্যালগোরিদম একবার যদি ধরে নাও, তুমি স্মার্ট ওয়েতে করলে তোমার চাকরি হয়ে যাবে, হার্ডওয়ার্ক করতে হবে না সবার মতো। এটা দেখো, ডু দ্য রিভিশন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, যেটা আমরা সবথেকে বেশি ভুল করি। আজকে সকালে আমি কারেন্ট অ্যাফেয়ার্স একটু পড়লাম, একটু জিকে পড়লাম, রাত্রে আর পড়বো না। তো জিএফের সাথে যে বাবু সোনা সবসময় করো, তাকে সকালে একবার বাবু সোনা বলো আর রাত্রে একবার বাবু সোনা কি বলো? সেটা তো বলো না। জিএফের সাথে তো চ্যাটিং চলছেই, চ্যাটিং তোমরা খেলেই যাচ্ছ। সেই ক্ষেত্রে তো বাবু সোনার কম হচ্ছে না, সকালেও বাবু সোনা, একটু পরেও বাবু সোনা, 2 মিনিট পরে বাবু সোনা, দুপুরেও বাবু সোনা, সন্ধ্যায়ও বাবু সোনা, রাত্রেও বাবু সোনা। তাহলে কেন জিএসের ক্ষেত্রে শুধুমাত্র সকালে একটু পড়বো, রাত্রিবেলায় জিএসকে টাইম দেবো না? শুরুতেই বলেছি জিএফ আর জিএস একই ব্যাপার। যদি জিএফ এর নকরা সহ্য করতে পারো, তাহলে জিএস এর নকরাও তোমাকে সহ্য করতে হবে, তাহলেই তুমি সাকসেস। তাহলে ওটাও সাজনাতলা পর্যন্ত যাবে, এটাও তাহলে তোমার সিলেকশন পর্যন্ত যাবে। নাহলে ওটাও সাজনাতলা যাবে না, এটাও তোমার সিলেকশন যাবে না। চয়েস ইজ ইয়োর্স, তুমি কি করতে চাও। কাজেই তোমাকে রিভিশন করতে হবে, যেটা তুমি অ্যাকচুয়াল যেটা নিয়ম, সেটা হচ্ছে সকালে তুমি পড়লে, আবার সেটাকে রাত্রে রিভিশন দিলে। যেটা তুমি আজকে পড়লে, সেটাকে কালকে যে তুমি নতুনভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিকে পড়বে, তার আগে তোমাকে সেটা পড়তে হবে। সাপোজ আজকে রবিবারে তুমি জিকে জিএস পড়লে, এবার সোমবারে তুমি যেটা পড়বে, সোমবারে পড়ার আগে রবিবারের যে পড়াটা সেটাকে মেনটেন করো। আবার যখন মঙ্গলবারে পড়ছো, তখন রবিবার আর সোমবারের পড়াটা মেনটেন করো। আবার যখন বুধবারে পড়ছো, তাহলে মঙ্গলবার, সোমবার, রবিবারের পড়াটা মেনটেন করো। তাহলেই তো সম্ভব। না হলে তুমি টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু করছো না। আমি তোমাকে সিরিয়াসলি বলছি যে তুমি শুধু টাইম ওয়েস্ট করতে এখানে কম্পিটিটিভ এক্সাম দিতে এসেছো। প্লিজ টাইম ওয়েস্ট করো না। 1 বছর নিজেকে একদম দেওয়াল বন্দি করে রাখো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিয়েবাড়ি, এগুলো সারা জীবন আসবে। মানুষের বিয়ে দেখে ফেসবুকে, ওর গার্লফ্রেন্ড দেখে, ওর চাকরি হয়েছে দেখে, এগুলো দেখে কোনো লাভ আছে? তোমাকে 2টা একটা পয়সা দেবে? দেবে না। তাহলে তোমাকে সেটা নিজেই করতে হবে। তাহলে কি করব আমরা? রিভিশন করব। কিভাবে রিভিশন করব? প্রিভিয়াস ডের যে পড়াটা যেটা পড়েছি, সেটাকে আমাকে পরের দিন পড়তে হবে। তাহলে রিভিশন হবে। যত রিভিশন, তত তোমার মনে থাকবে। রিভিশন দেবে না, ভুলে যাবে, আবার পড়তে হবে।
কষ্ট করতে হবে, কম পড়বে, বেশি নাম্বার পাবে না। তো এগুলো হচ্ছে তোমার যেগুলো বলে দেওয়া হয় সেগুলো মেনটেন করো, তাহলেই চাকরি পাওয়া সম্ভব এখনকার দিনে, না হলে চাকরি পাওয়া সম্ভব না, খুব কঠিন। না হলে ছেড়ে দিয়ে অন্য কাজ করো। এবার যদি সাবজেক্টের কথা বলি, সাবজেক্ট অ্যান্ড সোর্সেস, হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি। তুমি তোমার বাবার নাম, তোমার দাদুর নাম, তোমার ঠাকুরদার নাম, তোমার ঠাকুরমার নাম, তোমার মার নাম, তোমার বোনের নাম, এটাই কখনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। হিস্ট্রি তার মানে প্রাচীনকাল থেকে তোমার দাদুর 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 ঠাকুরদা 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 ঠাকুরদার বাবার 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 মার 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 যত নাম আসছে তোমাকে সব পড়তে হবে। এটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি তোমাকে পড়তে হবে। কোথার থেকে পড়বো স্যার? লুসেন্ট আছে, লুসেন্টের থেকে পড়ো, সব থেকে ভালো বই লুসেন্ট। লুসেন্ট পড়ে মানুষ সিজিএল পাস করে, আর তুমি ভাবছো লুসেন্ট পড়ে তুমি নর্মাল স্টেট এক্সাম পাস করতে পারবে না? কিন্তু পড়ার কায়দা জানো না, তোমরা পড়তে জানো না। আজকে পড়লাম, কালকে পড়লাম, নেই 10 দিন পরে আবার পড়বো। তোমরা জিএসটাকে কী ভাবো বলো তো? জিএসটাকে ভাবো যে প্রথমে তো প্রিলিমসটা বের হয়ে যাক, তারপরে মেন্সে গিয়ে 100% দেবো। এভাবে কখনো হয় না। যখন ইন্ডিয়ার সাথে লাস্ট অস্ট্রেলিয়ার ফাইনালটা হলো, সেখানে ইন্ডিয়া বুঝতে পারেনি যে ওরা হেরে যাবে? তারপরে কি ওরা খেলা ছেড়ে দিয়েছে? নাকি ফুল টস বল দিয়েছে যে 6 মার ভাই 6 মার? লাস্ট ওভার পর্যন্ত ওরা অপেক্ষা করেছে, যে লাস্ট ম্যাচ পর্যন্ত, যে লাস্ট পর্যন্ত আমরা নিয়ে যাব, যে আমরা তাও জিতব। তো কাজেই তোমাকেও সেইভাবে ভাবতে হবে যে আমাকে চেষ্টা করতেই হবে। এবার তোমরা কি করো, একটু চেষ্টা করো, সাকসেস পাও না ছেড়ে দাও। একটু চেষ্টা করলে এখন হয় না, অনেক চেষ্টা করতেই থাকো, তুমি তোমার 100% দাও। তারপরে হলো না সেটা অন্য ব্যাপার। 10 জনের মধ্যে আমি বলছি 9 জন যদি নিজের 100% দেয় না, 10 জনের মধ্যে 9 জনের চাকরি হবেই হবে। সে একজনের হয়তো ভাগ্যে তারপরে নাও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটা ভাগ্যটা 1%, 99% তোমার এফোর্টস। তো আগে সেই 99% এফোর্টসটা দাও, তারপরে তুমি 1%-এর জন্য অপেক্ষা করো। না আগেই তুমি বলো আমার ভাগ্যেই নেই, আমার ভাগ্যেই হবে না, সেটা ভাবা যাবে। তাহলে হিস্ট্রি আমরা কোথা থেকে বলবো? লুসেন্ট। লুসেন্ট বেস্ট। যদি তোমরা বলো কীভাবে লুসেন্ট থেকে পড়তে হবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে, হিস্ট্রি কীভাবে পড়তে হয় লুসেন্ট থেকে, সেভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট পলিটি, লুসেন্ট থেকে পড়বে। রাজনীতি, ঠিক আছে, মমতা মোদির খেলা, এমনি বললাম। লুসেন্ট পলিটি কোথা থেকে পড়বো? লুসেন্টের থেকে। জিওগ্রাফি, তুমি তোমার গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছ, গার্লফ্রেন্ডের বাড়ি থেকে তোমার বাড়ি আসছো, তোমার বাড়ি থেকে তার কলেজে যাচ্ছ, তার কলেজ থেকে তার স্কুলে যাচ্ছ। তো এই যে একটা ভৌগোলিক সীমার মধ্যেই তো তুমি আছো, তাই না? এইটুকুর মধ্যে জিওগ্রাফি। তো এই জিওগ্রাফি কোথা থেকে পড়বো? জিওগ্রাফি আমরা লুসেন্ট থেকে পড়বো। নেক্সট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স, তোমার বাবা তোমাকে 150 টাকা দিল, তুমি তার থেকে চাল আনলে, কিছু টাকা মাছ আনলে, তুমি চাকরি পেলে, কিছু টাকা ট্যাক্স দিলে। ইকোনমিক্স কোথার থেকে পড়বো? এনসিআইটি থেকে পড়বো। বাচ্চাকালে ফিরে যাও, তুমি দেখো ক্লাস 8-9-এর স্টুডেন্টসকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা যতটুকু জানে তুমি হয়তো তার 1%ও জানো না। তাহলে কি করতে হবে আমাকে ইকোনমিক্স জানার জন্য? এনসিআইটি পড়ো এবং লুসেন্ট পড়ো। এক্সামিনার ওখান থেকে তুলে তুলে প্রশ্ন দেয়, তুমি ভাবতে পর্যন্ত পারবে না। নেক্সট হচ্ছে বায়োলজি। বায়োলজি 11-12-এর এনসিআইটি পড়ো, আরামসে পেয়ে যাবে বায়োলজি, যে প্রশ্ন আসুক না কেন। কারণ এখন তুমি যদি জিএনএম পরীক্ষা যারা দিয়েছো, সেক্ষেত্রেও যদি বলি, দেখো আমরা যদি 9 আর 10-এর কথা বলি, আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইগুলো খুব কম থাকে, কিন্তু ইংলিশ মিডিয়ামে এগুলো অনেকটা বেশি থাকে। কাজেই 11-12-এ আমি বলবো এনসিআইটি থেকে তুমি 11-12-এর এনসিআইটি পড়ো। তুমি জিএনএম কেন, যেহেতু জিএনএমের তুমি প্রশ্নগুলো যদি তোলো না, তাও দেখবো 11-12-এর বেস্ট ছিল এবার প্রশ্নগুলো। কাজেই তোমার যে বায়োলজি, সেটা তুমি 11-12-এর এনসিআইটি পড়ো, আর কিচ্ছু লাগবে না, এক্সাম ক্র্যাক করে যাবে, সিজিএলের মতো এক্সাম ক্র্যাক করবে। আমি তোমাকে বলছি সিজিএলের মতো এক্সাম ক্র্যাক করে ফেলবে। নেক্সট কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলোর জন্য লুসেন্ট ইজ এনাফ। আর্ট অ্যান্ড কালচার, লুসেন্ট এনাফ। কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি এখন শিলার সাথে ডেট করছো, কারেন্ট অ্যাফেয়ার্স কী হবে? কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হবে। কালকে তুমি রেখার সাথে ডেট করছো, পরশুদিন তুমি ভাস্বতীর সাথে ডেট করছো। তো আজ থেকে 5 মাস পরে তুমি অন্য কারোর সাথে XYZ-এর সাথে তুমি ডেট করছো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়বো? আমি ডেইলি পড়বো। স্টুডেন্টের একটাই থাকে আজকে পড়বো না, ঠিক আছে, তুমি যদি ডেইলিও পড়তে না পারো, তাও তুমি 2-3 দিন সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। আজকে পড়লে
কালকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে না, কালকে আর পরশু দিনেরটা যখন পরশু দিন পড়বে, কালকে আর পরশু দিনেরটা পড়ে নেবে। তুমি যদি 7 দিনও কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ো, তাহলে কমসে কম 2 থেকে 3 দিন তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, তাহলেও তুমি সিজিএল এর মতো এক্সাম বা অন্য কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে। এভাবেও সম্ভব। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস অ্যান্ড স্ট্যাটিক। স্ট্যাটিক, তুমি কাউকে বিয়ে করেছো, তোমার ওয়াইফ তো সবসময় তোমার ওয়াইফই থাকবে, তাই না? যদিও এখন অনেক অনেক কিছু হতে পারে, কিন্তু স্ট্যাটিক যেটা, সেটা তো স্ট্যাটিকই থাকে, তাই না? তোমার বউ সারা জীবন তোমার বউই থাকবে, কাজে এটা তো কখনো চেঞ্জ হবে না। তাই স্ট্যাটিক সবসময় স্ট্যাটিক পার্টি থাকবে। এই স্ট্যাটিক আমরা কোথা থেকে পড়বো? স্ট্যাটিক আমরা লুসেন্ট থেকে পড়বো, এবং বিভিন্ন পিডিএফ তোমাদের দেওয়া হয় গ্রুপে, সেই পিডিএফ থেকে তোমরা পড়বে, মোর দেন এনাফ। ওকে, চলো তাহলে তোমাদের এবার বলে দিলাম। নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়বো? দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিভিন্ন টেলিগ্রামে পিডিএফ পাওয়া যায়, আমরা অনেক গ্রুপে টেলিগ্রামে পিডিএফ দিয়ে দিই, তাই তো? এছাড়াও দেখো, ডোন্ট ওয়ান টু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও। ঠিক আছে, তোমাকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখার দরকার নেই, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, যে আমি আজকে এই স্যার সকালে ভিডিও দেখলাম, 1-1.5 ঘন্টা তোকে আমার ক্লাস করাচ্ছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমি দেখো না। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমার দেখার দরকার নেই। ডোন্ট ওয়েস্ট টাইম নোটস কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস করার কোনো দরকার নেই। ভিডিও দেখছি, পজ করে আবার নোট করছি, আবার একটু ব্লু পেন ইউজ করছি, আবার একটু গ্রিন পেন ইউজ করছি, আবার একটু ব্ল্যাক পেন দিয়ে হাইলাইট করছি, আবার একটু রেড পেন ইউজ করছি, না, এগুলো করার কোনো দরকার নেই, এগুলো নাটক করার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে টাইম ওয়েস্ট আর কিচ্ছু না। ইউজ সাম কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েবসাইট টু রিড দ্য ডেইলি কারেন্ট ইট উইল টেক 15 to 20 মিনিটস দিল্লি। বিভিন্ন জায়গায় তোমার এরকম পিডিএফ পাওয়া যায়, বিভিন্ন ওয়েবসাইটে তোমার এরকম পিডিএফ পাওয়া যায়, যেখানে ওরাই হাইলাইট করে তোমাকে দিয়েছে, সেখান থেকে জাস্ট 15 থেকে 20 মিনিট তুমি একটু মনোযোগ সহকারে পড়ো, মোর দেন এনাফ। কারেন্ট অ্যাফেয়ার্স তার টাইমই দিতে হবে না, 1.5-2 ঘন্টা ধরে তোমাকে খাতায় নোট করতে হবে না বিভিন্ন রং বেরঙের কালি দিয়ে। যে কোনো ওয়েবসাইটে যাও, আমি তোমাকে নিচে বলে দিচ্ছি কোথায় কোথায় পড়বে। রিভাইস মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম ইন্ডোলোগাস অ্যান্ড ইন্দো পাঠশালা, এই দুটো চ্যানেল তোমরা সার্চ করে দেখতে পারো, ইন্ডোলোগাস এবং ইন্দো পাঠশালা। সেখানে তোমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, সেখান থেকে তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই রিভিশন করে নেবে, শুধুমাত্র ডেইলি পড়লে হবে না, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা সেখান থেকে, এই ইন্ডোলোগাস বা ইন্দো পাঠশালা থেকে তোমরা অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেয় সেটা তোমরা রিভিশন করে নেবে। তোমরা যদি বলো, অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদের এটা প্রোভাইড করে দেবো, তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ডু ক্রস রিভিশন থ্রু সেপারেট পিডিএফ অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস স্কিমস অ্যান্ড স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। অলিভ বোর্ড নামে যদি আরেকটা চ্যানেলের কথা বলি, সেই অলিভ বোর্ডের চ্যানেলে, সেই অলিভ বোর্ডের থেকে সেখানে একটা তোমার পিডিএফ পাওয়া যায় মান্থলি, সেখান থেকে তোমরা এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস স্কিম, বিভিন্ন স্কিম এবং স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারো। যদি তোমরা চাও, অবশ্যই কমেন্ট সেকশনে করে জানাবে, আমরা তোমাদের টেলিগ্রামে সব ধরনের পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো, নো প্রবলেম, সব করে দেবো, কিন্তু বাকি কাজটুকু তোমাকে করতে হবে, ওইটুকু তো আমরা করতে পারবো না, তাই না? তোমার সামনে মা কি করে দেয়? মা তোমাকে খাবার দাবার রান্না করে তোমার সামনে দিতে পারবে, তাই না? খেতে তো হবে তোমাকেই, মা তো খেয়ে দিতে পারবে না, তো খেতে তোমাকে হবে, এই কাজটুকু তোমাকে করতে হবে। আমি সব রান্না করে, ভালো করে সবজি দিয়ে, ভালো করে তেল মশলা দিয়ে তোমাকে দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু বাকি খাওয়াটা তোমাকেই খেতে হবে। টু ডু অ্যান্ড নট টু ডু থিংস, কী করতে হয় কি না করতে হয়, এটাই তোমরা জানো না। কি করলে শিলা থাকবে, কি করলে শিলা থাকবে না, এটা তোমাকে জানতে হবে। কাজে টু ডু অ্যান্ড নট টু ডু থিংস। ডোন্ট গো আফটার ইরিলিভেন্ট কন্টেন্ট, যেটা আমার পরীক্ষায় আসছেই না, আমাকে যেতে বলেছে এই জায়গার মধ্যে, আমি কি পড়ছি? এই বাইরের জিনিসগুলো পড়ছি, এই গোলটার মধ্যে থাকতে বলেছে, আমি গোলটার বাইরের জিনিসগুলো পড়ছি, তাহলে কি কাজে দেবে না? তোমাকে গোলের বাইরে বাইরে পড়লে হবে না, তোমাকে গোলের মধ্যে যেগুলো আছে সেগুলো পড়তে হবে। কাজেই যেগুলো রিলিভেন্ট না সেগুলো আমরা পড়বো না, আর আমরা কি করি, যেগুলো রিলিভেন্ট না সেগুলোই পড়ে পড়ে টাইম নষ্ট করি, না, এটা করা যাবে না। ইউ ক্যান নট স্টাডি হোল ইউনিভার্স, তুমি কখনোই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু পড়ে ফেলতে পারবে না, এটা কখনোই সম্ভব না। তুমি কেন? কারণ আমরা মানুষ, তুমি কেন? আমাদের কারো দ্বারাই সম্ভব না। ডোন্ট গিভ টু মাচ টাইম টু জিএস ইফ আদার সাবজেক্টস আর নট প্রিপেয়ার্ড ওয়েল এনাফ। হ্যাঁ, এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তুমি অঙ্কও না পারো, তুমি রিজনিংও না পারো,
জেনারেলি যারা অঙ্ক রিজনিং পারো তাদের জন্য আমি স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি। এবার যারা অঙ্কও না পারো, রিজনিংও না পারো, কিছুই না পারো, তারা যদি আবার সারাদিন জিএস নিয়ে পড়ে থাকো সেই ক্ষেত্রে হবে না। তুমি কিছুই পারো না, তুমি জিএফকে নিয়ে পড়ে আছো, তুমি কাজও করছো না, তুমি কিছুই করছো না, তুমি জিএফকে নিয়েই পড়ে আছো, তার সাথেই চ্যাটিং করছো, তাহলে কি তোমার জিএফের বাবা তোমার সাথে বিয়ে দেবে? বিয়ে দেবে না। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে বাকি সাবজেক্টগুলো মানে তোমাকে কাজও করতে হবে, কাজে ম্যাথও তোমাকে করতে হবে, রিজনিংও করতে হবে, তাহলে তারপর তুমি জিএসে টাইম দাও। ঠিক আছে, এগুলো স্ট্রং করো, তারপরে জিএসে টাইম দাও, কারণ জিএস এর থেকেও ওপরে ম্যাথ আর রিজনিং থেকে। আমি ম্যাথ করাই বলে শুধুমাত্র এটা বলবো না যে এখন ম্যাথই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ম্যাথ করে এখন আর চাকরি পাওয়া যায় না। যে টিচার এটা বলবে সে তোমাদের মূর্খ বানাচ্ছে, সে শুধু তার ভিউ বাড়াচ্ছে, এটা কখনোই সম্ভব না। আমি চাই তোমাদের সিলেকশন, কাজেই তোমাকে যদি এখন সিলেকশন নিতে হয়, কাঁধে যদি স্টার লাগে, যদি ডাব্লিউ কনস্টেবল থেকে এসআই হতে হয়, বা আমাকে এসআই হতে হয়, আমাকে ডিএসপি হতে হয়, তাহলে আমার ম্যাথ আর রিজনিংয়ের সাথে জিএসটাকেও অনেক গুরুত্ব দিতে হবে, সেটা মনে রাখতে হবে। ডোন্ট গো আফটার সো মেনি সোর্সেস বিকজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডিভাইস। আর আমরা কি করি? ক্যারেক্টারলেস হয়ে যাই, আজকে শিলার সাথে, কালকে ওর সাথে, কালকে ওয়াইয়ের সাথে, কালকে জেটের সাথে। ক্যারেক্টারলেস হওয়া যাবে না। যেসব স্টুডেন্টস আজকে পার্সেন্টেজ এখান থেকে, কালকে পার্সেন্টেজ ওখান থেকে, আজকে প্রফিট লস এখান থেকে, এই নেক্সটে প্রফিট লস ওই স্যারের কাছ থেকে, আজকে জিএস পড়ছি এখান থেকে, না কারেন্ট অ্যাফেয়ার্স ওই টিচারের কাছে পড়বো, হিস্ট্রির আজকে এটা পড়ছি, হিস্ট্রির কালকে ওটা পড়বো, না, এই ক্যারেক্টারলেস হওয়া যাবে না। তুমি যদি ক্যারেক্টারলেস হও তাহলে সব ক্ষেত্রেই তোমার বিপদ, ঝুঁকি। সেটা রিলেশনশিপে হোক, ক্যারেক্টারলেস থাকলে সেখানেও ঝুঁকি। আর এই যে তোমরা ক্যারেক্টারলেস এখানে হচ্ছ, এখানেও যে টিচার চেঞ্জ করছো, এটা হচ্ছে তোমরা ক্যারেক্টারলেস। শুধুমাত্র রিলেশনশিপে গেলে ক্যারেক্টারলেস হয়ে চেঞ্জ করলে সেটা ক্যারেক্টারলেস না। ক্যারেক্টারলেস মানে তুমি চেঞ্জ করছো শুধু, এটা মানে হচ্ছে ক্যারেক্টারলেস। তাহলে তুমি টিচার চেঞ্জ করছো, তার মানে ইউ আর ক্যারেক্টারলেস। তো ক্যারেক্টারলেস কখনো চাকরি পেতে পারে না, ক্যারেক্টারলেস কখনো সাকসেস হয়? যে চিটিং বাজ সেই সব লোকের কখনো সাকসেস হয়? সাকসেস হয় না। কাজেই তুমি হচ্ছে একটা ক্যারেক্টারলেস। তুমি যদি বারবার নিজের টিচার চেঞ্জ করো, তাহলে প্রথমে নিজের ক্যারেক্টারের উপরে কাজ করো, ক্যারেক্টার ঠিক করো, তারপরে তুমি সাকসেসের দিকে যাবে, তারপরে তুমি চাকরি পাবে। কাজেই যে কোনো টিচার একটা, ম্যাক্সিমাম দুটা, তার বেশি টিচারের উপর টিচার আমার যাওয়াই যাবে না। কাজেই সেই ক্যারেক্টারটা নিজেকে ঠিক করো। ঠিক আছে? তাই বলে আবার এখন ভেবো না যে একটা রিলেশনশিপ করবো সাথে আরেকটা রিলেশনশিপ করবো, এটা কিন্তু না। ওটা কিন্তু একটাই করতে হবে, নাহলে বিপদ। ঠিক আছে? ওকে। নেক্সট হচ্ছে প্রেফার রিটেন সোর্সেস। অনেক টিচার দেখবে সেগুলো রিটেন সোর্স হিসেবে থাকে। ঠিক আছে? তুমি লিখতে যাবে না, সেগুলো অলরেডি লিখে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে সেই সব পিডিএফগুলো তুমি ফলো করো। দ্য ম্যাজিক, এবার তোমার সব কিছু পড়া হয়ে গেছে। ঠিক আছে? তোমার সব কিছু পড়া হয়ে গেছে। এইবার দেখো, এবার এক্সামে যে ডাইরেক্ট আসে এইরকম কিন্তু নাও আসতে পারে। কিন্তু তুমি যদি পড়া থাকে, তুমি একটার সাথে কোরিলেট করতে পারবে। ঠিক আছে? কোরিলেট ব্যাপারটা কি? সেটা হচ্ছে অপশন এলিমিনেশন। এবার তোমাকে বলল যে আগস্ট আর সেপ্টেম্বর মাসে কি কি উৎসব হয়? বসন্ত উৎসব। তোমাকে বলল বসন্ত উৎসব হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে, নাকি তোমার দুর্গাপূজা হয়, নাকি ওনম উৎসব হয়, বা আরও কিছু বলে দিল। এবার তুমি খুব ভালো করে জানো যে আগস্ট আর সেপ্টেম্বরে বসন্ত উৎসব হয় না। দুর্গা উৎসব তুমি জানো সেটা অক্টোবরে হয়। তাহলে ওনমের সাথে আরও একটা কিছু দেওয়া থাকবে, সাপোজ আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আরেকটা কিছু দেওয়া থাকবে। এবার এই দুইটার মধ্যে তোমাকে তুক্কা মারতে হবে, তাই তো? এই দুইটার মধ্যে হয় এটা হবে, না হলে এটা হবে। এটা তো যারা জানো না তাদের জন্য বলছি, তাহলে এই দুইটার মধ্যে হবে। তাহলে এই অপশন এলিমিনেশনের মাধ্যমে এই দুটা তো হলো। এবার এখানে এমন একটা অপশন দেওয়া আছে, দেখা গেল এটাও এলিমিনেশন হয়ে গেল। তাহলে এই যে ওনম আছে তুমি কিন্তু জানো না, কিন্তু অপশন এলিমিনেশনের মাধ্যমে তার জন্য তোমাকে এটা করতে হবে। কিন্তু তুমি যদি নাই জানো যে দুর্গাপূজা কখন হয়, তুমি যদি নাই জানো যে বসন্ত উৎসব কখন হয়, তাহলে তো তুমি ওনমে যেতে পারবে না। তার জন্য কি তোমাকে তো জানতে হবে দুর্গাপূজা কখন হয়, বসন্ত উৎসব কখন হয়। তো তারপরে তো তুমি অপশন এলিমিনেশন করতে পারবে। তো তার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে তোমাকে পড়তে হবে। এবার অনেক স্টুডেন্টস ভাবে বেশি চালাকি করে অপশন এলিমিনেশনের মাধ্যমে করব। সম্ভব না। সারা জীবন ঢিন্ডোরা পিটেও হবে না।
কাজেই তোমাকে প্রথমে পড়তে হবে, নেক্সটে আসবে অপশন এলিমিনেশন। তুমি পড়তে পড়তে এমন একটা জায়গায় চলে থাকবে, তখন দেখবে তোমার অপশন এলিমিনেশনের মাধ্যমেই 4-5টা জিএস তোমার হয়ে গেছে। কাজেই প্রথমে স্টাডি যেটা আছে সেটা প্রথমে মন দিয়ে করো, তারপরে অপশন এলিমিনেশন। নেক্সট হচ্ছে গাট ফিলিং। এবার আমাদের অনেক সময় গাট ফিলিং হয়, কিছু কিছু জিনিসে গাট ফিলিং না হয় ভালো, কিছু কিছু জিনিসে গাট ফিলিং হলে তোমার নেগেটিভই হয়। কিন্তু কিছু কিছু জিনিস আবার এই যে অপশন এলিমিনেশন হবে, সেই অপশন এলিমিনেশনের মধ্যে তুমি গাট ফিলিং দেখতে পারবে, সেই সব কিন্তু আবার তোমার কিন্তু রাইট হবে। যেগুলো অপশন এলিমিনেশনের সাথে তুমি গাট ফিলিং দিয়ে করবে সেগুলো দেখবে রাইট হবে, রাইট হওয়ার চান্স বেশি থাকে। নেক্সট হচ্ছে 50-50 চান্স। নেক্সট কিছু কিছু থাকবে, কিছু কিছু জিএস এমন থাকবে যেখানে তোমার 50-50 চান্স থাকবে, সেই 50-50 চান্সের উপরে তোমাকে করতে হবে, কিচ্ছু করার নেই। এবার যদি বলি, দেখো এক্সামে, যে কোনো এক্সামে তোমার কিছু কিছু এরকম প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে লাল্লু সওয়াল, ঠিক আছে, লাল্লু প্রশ্ন, সেটা 3 থেকে 5টা থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম 3টা হতে পারে, 5টা হতে পারে, এটা এভারেজ তুমি ধরে চলো। লাল্লু সওয়াল মানে মানে যে প্রশ্নটা করার জন্য, যে প্রশ্নের যে প্রশ্নটা থাকবে সেটার অ্যান্সার করার জন্য তোমাকে মানে পড়াশোনা না করলেও চলবে, তুমি সেগুলো জানতে পারবে। মানে কমন সেন্স, তোমার মধ্যে যদি কমন সেন্স থাকে তাহলে উত্তর দিতে পারবে। হ্যাঁ, যার মধ্যে কমন সেন্সই নেই সে লাল্লু প্রশ্নেরও জবাব দিতে পারবে না। যদি তোমার মধ্যে কমন সেন্স থাকে, একটু বেশি না, একটু কমন সেন্স থাকে, তাহলেও তুমি এই লাল্লু প্রশ্ন করতে পারবে। নেক্সট যদি বলি, সেটা হচ্ছে মানে কি কি প্রশ্ন তোমার দ্বারা হতে পারে, সেই রকম 15 থেকে 18টা প্রশ্ন এমন থাকে পরীক্ষায়। তাহলে সেগুলো হচ্ছে তোমার করার মতো, মানে এই প্রশ্নগুলো তুমি করতে পারবে যদি তুমি পড়াশোনা করো। প্রথমে তো 3 থেকে 5টা এমন থাকবে যেগুলো তোমাকে তুমিও পারবে, যদুও পারবে, মধুও পারবে, কদুও পারবে, শ্যামও পারবে, সবাই পারবে, যাদের মধ্যে কমন সেন্স আছে। নেক্সট হচ্ছে মানে করার মতো বা বানানোর মতো, সেগুলো 15 থেকে 18টা এমন থাকে, যেগুলো তুমি যদি পড়াশোনা করো প্রপার ওয়েতে তাহলে তুমি অবশ্যই করতে পারবে। নেক্সট যদি বলি মুশকিল, মানে কিছু কিছু এমন প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে হার্ড থাকে, মুশকিল, সেগুলো তোমার 3 থেকে 5টা থাকে, যেগুলো অনেকটা মুশকিল, মানে তোমাকে তার জন্য অনেকটা ডেপথে যেতে হবে। অনেকটা ডেপথে গেলে তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ পড়ো তাহলেই তুমি সেই প্রশ্নগুলো করতে পারবে, না হলে তুমি সেই প্রশ্নগুলো করতে পারবে না। দেখো প্রত্যেকটা এক একটার সাথে লিঙ্ক, প্রথমে লাল্লুওয়ালা সবাই করতে পারবে কমন সেন্স থাকলে। নেক্সট হচ্ছে বান্নেওয়ালা, তার মানে কি 15 থেকে 18টা এমন থাকবে, যদি তুমি সঠিক ওয়েতে প্রপার ওয়েতে পড়াশোনা করো তাহলে তুমি পারবে। নেক্সট হচ্ছে মুশকিল, তুমি যদি অনেক ডেপথে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, তোমার যদি বেস ভালো থাকে সেই ক্ষেত্রে তুমি 3 থেকে 5টা পারবে। এবার এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে পিএইচডিওয়ালা, তার মানে তুমি যদি পিএইচডিও করে আসো, 2টা থেকে 3টা প্রশ্ন এমন থাকবে যে তুমি পিএইচডি করে আসলেও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে কিনা সন্দেহ। আর এটা শুধু তোমার জন্য থাকবে না, বাকি যারা থাকবে তাদের সবার জন্যই থাকবে। কিছু লোক তো এই লাল্লু প্রশ্ন করেই আউট হয়ে যাবে, কিছু লোক লাল্লু আর বান্নেওয়ালাতে আটকে যাবে, কিছু লোক দুটোই করে নেবে কিন্তু মুশকিলে গিয়ে আটকে যাবে, কিছু লোক এই 3টাই করবে কিন্তু পিএইচডিতে তো আটকে যাবেই। কাজেই তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি চাও, লাল্লুওয়ালা প্রশ্নতেই আটকে যেতে চাও, তুমি বান্নেওয়ালা প্রশ্নতে আটকে যেতে চাও, না মুশকিল প্রশ্নতেই আটকে যেতে চাও, নাকি তুমি সবই করতে চাও, লাস্টে পিএইচডিওয়ালা প্রশ্ন হলে হবে, না হলে নাই। এটা আমি অ্যাপ্রক্স 30 মার্কসের যেগুলো এক্সাম থাকে জিএসের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে বলছি, ঠিক আছে। বাকি আপ ডাউন কিছু হবে, যেগুলো 25 মার্কস থাকে, 20 মার্কস থাকে, এদের মধ্যে কিছু আপ ডাউন হবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। কাজেই তাহলে এই যতটুকু তোমাকে বললাম ততটুকু তুমি খুব ভালো করে প্রত্যেকটা কথা শুনবে এবং জিএসকে টাইম দাও, অবশ্যই তোমার সিলেকশন থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বললাম। জেএন স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। 6 মাস, তুমি 6 মাস চোখ বন্ধ করে, নাক বন্ধ করে, দরজা বন্ধ করে, সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব থেকে এই কথা প্রত্যেকটা পয়েন্ট আমার ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা পয়েন্ট তুমি মেনে চলো। যদি 1 মাস পরেই তুমি তোমার মধ্যে চেঞ্জ না দেখতে পারো, তুমি আমাকে কমেন্ট সেকশনে গালি দিয়ে যেও, এই চ্যালেঞ্জ তোমাকে আমি বললাম, তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টসকে করলাম, ওপেনলি বলছি। যদি আমি যতগুলো কথা বলেছি, যদি 1 মাস এইভাবে করার পরেও তুমি চেঞ্জ না দেখতে পারো, যে পরীক্ষায় তোমার 2 নম্বর 3 নম্বর জিএসের ক্ষেত্রে আসতো, যদি তোমার কমসে কম 7 থেকে 8 নাম্বার না আসে, তুমি আমাকে ওপেনলি কমেন্ট সেকশনে গালি দিয়ে যেও।
ঠিক আছে? এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম তোমাকে আমি। কারণ এটা হতেই হবে। এটা হতেই হবে। দিস ইজ ম্যান্ডেটরি। আমরা জানি ভালো করে। কাজেই যতটুকু বললাম ততটুকু মনোযোগ দিয়ে করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে যতজনের সাথে পারো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছে সবার সাথে শেয়ার করো। কারণ জিএস এমন একটা সাবজেক্ট যেটা তোমার কিন্তু জীবন গড়ে দেবে। শুধুমাত্র ম্যাথ পড়ে, রিজনিং পড়ে এখন আর চাকরি পাওয়া যায় না, ইংলিশ পড়ে চাকরি পাওয়া যায় না। জিএস তোমার র্যাঙ্ক ডিসাইড করবে তুমি কী করবে ভবিষ্যতে। যদি সাজনাতলা যেতে হয় তাহলে জিএস ভালো করে পড়ো। আর যদি সাজনাতলা যেতে না হয় তাহলে যা ইচ্ছা তাই করো। আজকের মতো এখানেই শেষ। বেশি কিছু বলবো না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো জিএস নিয়ে কোনো প্রবলেম থাকে, সেটা অবশ্যই যার যেখানে প্রবলেম আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো এখানেই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।